স্যার, আপনার বাচ্চার মা হতে চাই। আমার সারা জীবনের স্বপ্ন। নিজের ছাত্রীর কথা শুনে চমকে উঠল লামিয়ার স্যার। আয় হায়, এটা কি বলছে লামিয়া? ওকে ধমক মেরে বলল লামিয়ার স্যার। ওই মেয়ে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এসব কি ফাইজলামো শুরু করেছো আমার সাথে? ফাজলামো না, আমি সত্যিই আপনাকে খুব পছন্দ করি। তা তোমায় পছন্দ তো আমিও করি, তাই বলে সেটা আর ভালোবাসা এক হলো? আমি এত কিছু জানি না। যদি কোনোদিন বিয়ে করতে হয়, কেবলমাত্র আপনাকেই করব, আর কাউকে নয়। আর যদি আমি তোমায় বিয়ে না করি? তবে আর কি, সারা জীবন অপেক্ষা করে যাব আপনার জন্য। চিরকুমারী থেকে যাব দরকার পড়লে। এই কথাগুলো কোথা থেকে মুখস্থ করেছো শুনি? কোথাও থেকে মুখস্থ করিনি, আমার মনের কথা এগুলো, বিশ্বাস করুন। চুপ থাকো, এসব আজে বাজে চিন্তা না করে পড়ায় মনোযোগ দাও। আর যদি আমার কথা না শোনো, তোমার মায়ের কাছে নালিশ দিতে বাধ্য হব। না স্যার, এটা করবেন না। এই কথা জানতে পারলে ওরা বাসা থেকে বেরই করে দেবে আমায়। তখন কিন্তু আমি আপনার বাসায় গিয়ে উঠবো। ভারী মুশকিল তো তোমায় নিয়ে। দেখো, এরকম করতে থাকলে আমি আর পড়াতেই আসবো না আমায়। স্যারের কথা শুনে লামিয়া চুপ হয়ে গেল। মুখে যতই বলুক না কেন, এই টিউশনটা ছাড়ার কথা স্বপ্নেও চিন্তা করতে পারেননি লামিয়ার স্যার। লামিয়ার বাবা বিদেশ থাকে, মা খুব ভালো মনের মানুষ। লামিয়ার স্যারের 1 মাসের খরচ সবটা প্রায় এই একটা টিউশন দিয়েই উঠে যায়। কিন্তু লামিয়ার আচরণ স্যারকে ভয়ের ভিতরে ফেলে দিল। ও এরকম পাগলামি করতে থাকলে কতদিন টিকতে পারবে এই বাড়িতে আল্লাহই ভালো জানে। যত তাড়াতাড়ি সম্ভব ওর মাথা থেকে এই ভূত তাড়াতে হবে, নয়তো লামিয়ার স্যারকে বিপদে পড়তে হবে। স্যারকে চিন্তিত দেখে লামিয়া বলে উঠল, কি হলো স্যার? কি ভাবছেন এত? আহ, তেমন কিছু না। শোনো, আজ আমার শরীরটা খুব ভালো লাগছে না। কাল আবার পড়াতে আসবো, কেমন? আপনি চাইলে একটু রেস্ট নিয়ে যেতে পারেন, পড়াতে হবে না আমায়। না থাক, আমি উঠি, বরং তোমার আম্মুকে বলো। আচ্ছা স্যার, কাল কিন্তু সময় মতো চলে আসবেন। কোনো প্রকারে লামিয়ার বাসা থেকে বেরিয়ে আসলো তার স্যার। লামিয়া ক্লাস 10-এ পড়ে। স্যারের আর ওর বয়সের ব্যবধান 7 বছর। বয়সের তুলনায় লামিয়া একটু বেশি চঞ্চল। বাচ্চা সুলভ আচরণ এখনো যায়নি ভিতর থেকে। তাই ওর বলা কথাগুলো সেইভাবে সিরিয়াসলি নেয়নি তার স্যার। পরের দিন সন্ধ্যাবেলা আবারও তার স্যার লামিয়াকে পড়াতে যায়। আজকেও ওর মা বাসায় নেই, আর এটাই তার স্যারের জন্য বেশি চিন্তার বিষয়। মা চোখের সামনে থাকলে লামিয়া বাদরামি করার সাহস পায় না। যাই হোক, আজকের সন্ধ্যাটা যেন ভালোভাবে কাটে, এই প্রার্থনা করতে করতে পড়ার টেবিলে বসলো। একটু পরে লামিয়া ভিতরের ঘর থেকে বেরিয়ে আসলো। এসেই স্যারের হাতে একটা কাগজ ধরিয়ে দিল। এটা কি? অবাক দৃষ্টিতে জিজ্ঞেস করলো তার স্যার। আমি মুখে বলতে পারবো না, যখন দেখবেন তখনই বুঝতে পারবেন। স্যার কাগজটা খুলতে যাবে, ঠিক তখন লামিয়া স্যারকে থামিয়ে দিল। প্লিজ স্যার, এখানে বসে খুলবেন না এটা। আমি লজ্জায় মরে যাব। আপনি বরং বাসায় গিয়ে খুলে দেখবেন। জানি না আবার কোন পাগলামি করতে চাইছে মেয়েটা। কাগজটা প্যান্টের পকেটে রেখে ওকে পড়াতে লাগলো। লামিয়া আজ খুব মনোযোগ দিয়ে পড়ল। ওকে দেখে মনে হচ্ছে খুশি যেন উপচে পড়ছে মুখমণ্ডল দিয়ে। জানি না কি ভেবে মনের ভিতরে এত আনন্দ পাচ্ছে। পড়ানো শেষ হলে স্যার বাসা থেকে বেরিয়ে পড়ল। বাসায় গিয়ে কাগজটা খোলার ধৈর্য হলো না স্যারের। রাস্তাতে হেঁটে হেঁটেই কাগজটা খুলতে লাগলো। প্রথমে দেখে যা ভেবেছিল তাই সত্যি প্রমাণিত হলো। একটা লাভ লেটার। কাগজটা সামনে ধরে লেখাগুলোর দিকে চোখ বুলাতে লাগলো। জানি আপনার কাছে বিষয়টা হাস্যকর মনে হতে পারে, কিন্তু আমি সত্যিই আপনার সাথে সারাটা জীবন পার করে দিতে চাই। আমি আপনার বউ হতে চাই, আপনার বাচ্চার মা হতে চাই। বলুন স্যার, আমার এই ইচ্ছেটা পূরণ করবেন না? যতদূর জানি আপনার বাইরে কোনো রিলেশনশিপ নেই, তাহলে আমায় মেনে নিতে এত সমস্যা কোথায় আপনার স্যার? মেনে নিন না আমায়, কথা দিচ্ছি আপনাকে সারা জীবন সুখে রাখবো। লেখাগুলো পড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ততক্ষণে স্যার একটা ব্রিজের উপরে এসে পড়েছে। কাগজটা ছিঁড়ে উপর থেকে ছেড়ে দিল। এলোমেলো হয়ে সেগুলো পানির উপরে গিয়ে পড়ল। এরপর কি হয়েছে আর দেখা হয়নি। বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করলো।
না, এর একটা বিহিত করা চাই। ছাত্রীর এই অন্যায় আবদার স্যার কখনোই মানতে পারবে না। আর এই ব্যাপারে ওর মায়ের সাথে কথা বলার কোনো বিকল্প দেখতে পাচ্ছে না। জানি হয়তো স্যারের টিউশনটা আর থাকবে না, কিন্তু তাতে কি, নিজের সম্মানের চেয়ে বড় কিচ্ছু হয় না। লামিয়ার অত্যাচার থেকে মুক্তি পেতে এটা করতেই হবে স্যারকে। দরকার পড়লে না খেয়ে থাকবে, অন্তত চিন্তা মুক্ত থাকতে পারবে। পরের দিন সবসময় প্রস্তুতি নিয়ে লামিয়াদের বাসায় গেল। জানি ওর মা আজ বাসায় থাকবেন। বাসার ভিতরে ঢুকে দেখতে পায় লামিয়া সোফার উপরে শুয়ে আছে। পাশেই ওর পড়ার টেবিল, বই খাতাগুলো টেবিলের উপরে ছড়িয়ে রাখা হয়েছে। লামিয়া হাতের ইশারায় স্যারকে ওর কাছে ডাকলো। ওর হাবভাব দেখে বেশ অসুস্থ মনে হচ্ছে। স্যার ওর কাছে যেতেই স্যারকে একটা টান মেরে নিজের শরীরের উপরে ফেলে দিল। এরপর একটা চিৎকার জুড়ে দেয়। ওর মা পাশের ঘরেই কাজ করছিল। তিনি মেয়ের চিৎকার শুনে ছুটে আসলেন। স্যার লামিয়ার ওপর থেকে উঠতে যাবে, ঠিক তখন ওর মা ঘরের ভিতরে ঢুকে পড়ে। উনি স্যারকে আর লামিয়াকে এই অবস্থায় দেখে হতভম্ব হয়ে গেলেন। এদিকে স্যার যেন লজ্জায় মরে যাচ্ছে। এই কি লামিয়া, এসব কি হচ্ছে? মা লামিয়াকে বলতে লাগলো, মা দেখো, স্যার আমার সোফার উপরে শুয়ে কি সব করতে চাইছেন। স্যার লামিয়ার কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। দিনে দুপুরে কেউ এত বড় মিথ্যে বলে কি করে, সেটাই বোধগম্য হচ্ছে না। লামিয়ার মা স্যারের দিকে কিছুক্ষণ ক্রোধের দৃষ্টিতে তাকিয়ে রইলেন। লজ্জা আর সংকোচে স্যার যেন মাটির ভিতরে ঢুকে যাচ্ছে। ভালো করেই জানে লামিয়ার মা স্যারের কোনো কথা বিশ্বাস করবেন না এখন। তবুও তাকে বোঝানোর চেষ্টা করে স্যার। আন্টি, আপনার মেয়েকে আমায় ওর কাছে ডেকে ইচ্ছে করে করেছে এসব। বিশ্বাস করুন আপনি। আমার আর বিশ্বাস করার কিছুই নেই। তুমি এবার আসতে পারো, আর তোমায় আমার মেয়েকে পড়াতে হবে না। সত্যি আমিও চাই না পড়াতে। আমিও এই কথাটাই বলতে এসেছিলাম আপনার কাছে, কিন্তু এখানে এসে নিজের মান সম্মান এভাবে নষ্ট হবে বুঝতে পারলে আসতামই না। তোমায় বললাম তো, পড়াতে হবে না আমার মেয়েকে। তুমি এবার এসো। এমন বেয়াদব মেয়েকে পড়ানোর কোনো দরকার নেই, যে কিনা নিজের টিচারকে সম্মান করতে জানে না। লামিয়ার মায়ের কথা শুনে স্যার বেশ অবাক হলো। আন্টি, কি বলছেন আপনি এগুলো? হ্যাঁ বাবা, আমি এতটাও বোকা না যে মেয়ের কথা বিশ্বাস করব। আর তাছাড়া তুমি মোটেও সেই ধরনের ছেলে নও। আমি আমার মেয়ের থেকে তোমাকে বেশি বিশ্বাস করি। তাই তো বলছি, ওকে পড়াতে হবে না তোমার, চলে যাও। আন্টির কথা শুনে স্যার বিমোহিত হয়ে গেল। উনি এতটা বিশ্বাস করেন স্যারকে আগে কখনো বুঝতে পারেনি। এত কষ্টের ভিতরেও ওনার ব্যবহার স্যারকে এক প্রকার অদ্ভুত শান্তি দিচ্ছে। সেদিনের মতো লামিয়াদের বাসা থেকে বেরিয়ে এলো। আসার সময়ে ভেতরে মা মেয়ের কথোপকথন শুনতে পাচ্ছিল। মা প্লিজ ক্ষমা করো আমায়, আমি বুঝতে পারিনি। চুপ করে থাকো একদম তুমি। তোমার বাবাকে আজকে এই সবটা বলবো না। একটা অসভ্য তৈরি হয়েছে ঘরে। স্যারের ভালো লাগার রেশ আর বেশিক্ষণ রইল না। মুহূর্তের মনের ভিতরে হাজারো চিন্তা দানা বাঁধতে লাগলো। জানি না কি আছে ভাগ্যে এবার স্যারের। টিউশনটাও হাতছাড়া হয়ে গেল। এবার কি হবে স্যারের সত্যিই জানে না। হয়তো খুব খারাপ কিছু অপেক্ষা করছে স্যারের জন্য। বাসায় গিয়ে বিছানার ওপরে শটান হয়ে শুয়ে পড়ল। খাবারটা টেবিলের ওপরে ঢাকা দেওয়া অবস্থায় পড়ে আছে। সেদিকে হোশ নেই স্যারের। চিন্তা স্যারের ক্ষুধা তৃষ্ণাকে ভুলিয়ে দিয়েছে। এরপর কখন সে ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। নিজেকে একটা অন্ধকার ঘরের ভিতরে আবিষ্কার করল স্যার। হঠাৎ ঘরের ভিতরে একটা লাইট জ্বলে উঠল। স্যার একটা বিছানার ওপরে বসে আছে। কিছুক্ষণ পরে একটা নরম হাতের ছোঁয়া স্যারের কাঁধের উপরে অনুভব করল। একটা নারী কণ্ঠস্বর ফিসফিস করে বলতে লাগলো স্যারকে, আপনার সন্তানের মা হতে চাই স্যার, আমায় স্বীকার করুন, প্লিজ দূরে সরিয়ে দিবেন না। স্যার চমকে উঠে বলল, লামিয়া, তুমি তুমি এত রাতে কেন এসেছো আমার কাছে? আপনাকে ভালোবাসতে, আপনার ভালোবাসা পেতে। তাই নাকি? তাহলে আর দেরি কেন? কাছে আসো, আমার তোমায় ভালোবাসতে দাও।
লামিয়াকে স্যার নিচের কোলের উপরে টেনে নিল। এরপর ওকে শক্ত করে জড়িয়ে ধরে ওর ঘাড়ের উপরে সজোরে একটা কামড় বসিয়ে দিল। স্যারের উগ্র ভালোবাসা সহ্য করতে না পেরে লামিয়া এক চিৎকার জুড়ে দিল। অমনি ঘুম ভেঙে যায় স্যারের। ধরফর করে বিছানা ছেড়ে উঠে বসল। সারা শরীর ঘেমে একাকার স্যারের। তাড়াতাড়ি টেবিল থেকে পানির জগটা নিয়ে নিচের মুখের উপরে ঢেলে দেয়। এরপর ঢক ঢক শব্দ করতে করতে প্রায় অর্ধেক জগটা পানি শূন্য করে দিল। সারাদিনের দুশ্চিন্তা উল্টোপাল্টা স্বপ্ন দেখাতে বাধ্য করছে স্যারকে। এমন স্বপ্ন না দেখাই মঙ্গলজনক। রুমের লাইটটা অফ করে আবারও ঘুমানোর চেষ্টা করে। এরপর আর কিছু মনে নেই স্যারের। পরের দিন ঘুম ভাঙতেই দেয়াল ঘড়িটার দিকে চোখ পড়ল স্যারের। সকাল 8:30 বাজে। এত বেলা পর্যন্ত কখনোই ঘুমায়নি স্যার। গতকাল থেকে অপ্রত্যাশিত সবকিছু ঘটে যাচ্ছে স্যারের সাথে। আর এসব কিছুর জন্য দায়ী কেবল লামিয়া। একটা মেয়ে আজ যেন হেল করে রেখে দিয়েছে স্যারের লাইফটাকে। জানি না আর ভালো কিছু হবে কিনা স্যারের সাথে। একটু পরে স্যারের কাছে লামিয়ার মায়ের একটা ফোন কল আসলো। স্যার কলটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা ক্রন্দনরত কণ্ঠস্বর ভেসে আসে। স্যার আন্টিকে জিজ্ঞেস করলো, আন্টি কি হয়েছে? আপনি কান্না করছেন কেন? বাবা, সর্বনাশ হয়ে গেছে আমার। কি হয়েছে? লামিয়া গলায় ফাঁস দিয়েছে। আন্টির মুখ থেকে কথাটা শুনে স্যারের পুরো শরীর যেন কেঁপে উঠল। এরকম কথা খবর শোনার জন্য মোটেই প্রস্তুত ছিল না। আন্টি এগুলো কি বলছেন? লামিয়া কখন করলে এসব? করেছে একটু আগে। ভাগ্যিস ফ্যানটা ভেঙে মেঝেতে পড়ে গিয়েছিল, নয়তো মেয়েটাকে ফিরে পেতাম না আমি। তার মানে লামিয়া বেঁচে আছে। যাক, বড় কোনো বিপদ হয়নি যতটা ভেবেছিল। আন্টিকে আশ্বস্ত করে বলতে লাগলো, আন্টি লামিয়া এটা কেন করলো? ও এমন পাগলামি করতে থাকলে চলবে কি করে? আমি তো বেরিয়ে এসেছি আপনার বাসা থেকে, কিন্তু ওর পাগলামি বন্ধ হলো না। আর বলো না বাবা, সেইখানেই তো সমস্যা। তুমি ওকে আর পড়াতে আসবে না শুনে ও পুরো বেপরা হয়ে উঠেছিল। আমি কিছুতেই সামলাতে পারছিলাম না। এখন আমি কি করব তুমি বলো। আমি কি বলবো? আপনার মেয়েকে আপনি সামলান। ও যে আমার কোনো কথাই শুনছে না। আচ্ছা, ও এখন চাইছেটা কি? ও চাইছে যেন তুমি ওকে পড়াতে আসো। তুমি না পড়াতে আসলে ও নাকি আরো বড় কোনো কাণ্ড বাঁধিয়ে ফেলবে। নিজের মুখে স্বীকার করেছে সেটা আমার সামনে। কিন্তু সেটা হয় কি করে? আপনার ব্যবহার আমায় অস্বস্তিকর অবস্থায় ফেলে দেয়। ওর টিচার আমি, কিন্তু ও আমার সাথে নিজের বয়ফ্রেন্ডের মতো আচরণ করে। আমি সবটা বুঝতে পারছি বাবা, কিন্তু কি করব বলো। লামিয়া আমার মেয়ে, ওকে তো আর রাস্তায় তাড়িয়ে দিতে পারি না। সে পারেন না, কিন্তু আমার এখানে করণীয় কি যদি একটু বুঝিয়ে বলতেন। তুমি বরং আবার আজকে সন্ধ্যার পর থেকে লামিয়াকে পড়াতে আসো। আমি দরকার হলে তোমার বেতন দ্বিগুণ বাড়িয়ে দেব, তারপরও তুমি আসো। কিন্তু এতে ওর পড়াশোনা হবে তো? তুমি যেভাবে পারো ওকে একটু ম্যানেজ করে নিও বাবা, তারপর কি করা যায় আমি দেখছি। এই বলে লামিয়ার মা কলটা কেটে দিল। স্যার ফোনটা রেখে বিছানার ওপরে ধপাস করে বসে পড়ল। যে ঝামেলাকে কাঁধের ওপর থেকে মুক্তি দিয়েছিল, আবার সেই ঝামেলার মুখোমুখি হতে হলো। যদিও টিউশনটা আবার ফিরে পেয়েছে, এটা স্যারের জন্য একটু প্রশান্তির। জীবন হেল করা এমন টিউশন যেন কাউকে পড়াতে না হয়। স্যার মনে মনে ঠিক করে নিল লামিয়ার সাথে এরপর থেকে ভালো ব্যবহার করবে। ওকে নিজের পদ্ধতিতে শুধরানোর ব্যবস্থা করতে হবে। সন্ধ্যাবেলা একটা টগরের তোড়া কিনে নিয়ে লামিয়াদের বাসায় গেল। প্রথমে স্যার ফিরে আসাতে দ্বিতীয়ত স্যারের হাতে ফুল দেখে লামিয়া যেন আকাশের চাঁদ হাতে পেল। স্যারকে পেয়ে ওর আনন্দ যেন আর ধরে না। কে বলবে এই মেয়েটা সকালবেলা সুইসাইড করতে গিয়েছিল? এমন অদ্ভুত মানুষ জীবনে দেখেনি স্যার। ফুলের তোড়াটা লামিয়ার হাতে দিল। লামিয়া টগর ফুল খুব পছন্দ করে। গন্ধ শুকে শুকে বলতে লাগলো, স্যার, আপনি এটা আমার জন্য কিনে নিয়ে এসেছেন? তো আর কার জন্য নিয়ে আসবো? তোমার জন্যই এনেছি।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। গন্ধটা কিন্তু খুব সুন্দর, ইচ্ছে করছে সারা দিন নাকের সামনে ধরে রাখি। টগর ফুল কি জীবনে দেখোনি? জীবনে প্রথম অভিজ্ঞতা লাভ করার মতো ব্যবহার করছো কেন? টগর ফুলের কথা তো বলিনি আমি। তাহলে কিসের কথা বলেছো? আপনার কথা বলেছি, আপনার শরীরের গন্ধের কথা বলেছি, যা এই ফুলের সাথে মিশে আছে। তাই নাকি? কবি সাহিত্যিকদের মতো ভালোই ভাবতে শিখেছো দেখছি। লামিয়া স্যারের কথা শুনে হেসে উঠল। তারপর স্যারকে বলতে লাগলো, আপনি আমার উপর রাগ করে নেই তো স্যার? না না, রাগ করবো কেন? রাগ করার কি আছে? আমায় না তুমি বিয়ে করতে চেয়েছিলে লামিয়া, সেই ব্যাপারে কিছু ভেবেছো? লামিয়া স্যারের মুখে বিয়ের কথা শুনে হাঁ করে তাকিয়ে রইল। ও যেন বিশ্বাস করে উঠতে পারেনি এখনো স্যারের কথা। কি বললেন স্যার? আপনি আমায় সত্যি বিয়ে করবেন? কেন করব না? তুমি তো কোনো অংশে কম নও আমার থেকে। তবে কিন্তু একটা কথা আছে এর ভেতর। কি কথা আবার? তোমাকে আমার একটা শর্ত পালন করতে হবে, যদি করতে পারো তোমায় আমি ভালোবাসবো। আর যখন আমি প্রতিষ্ঠিত হব, শুধু তোমাকে বিয়ে করব, আর কাউকে নয়। শর্ত? কি শর্ত পালন করতে হবে আমায় বলুন। শর্তটা হলো তোমার এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পে পাশ করতে হবে। যদি তুমি এটা করে দেখাতে পারো, আমি তোমার সমস্ত কথা মেনে নেব। স্যারের কথা শুনে লামিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর লামিয়া বলতে লাগলো, হ্যাঁ, আমি রাজি। আপনাকে বিয়ে করতে হলে যদি আমাকে ভালো রেজাল্ট করতে হয় আমি তাই করব। ভেবে দেখো, পারবে তো? পারবো মানে 100 বার পারবো। আমি শুধু আমায় মনোযোগ দিয়ে পড়িয়ে যান। আচ্ছা, আমি তো মনোযোগ দিয়ে পড়াবো, কিন্তু তোমাকে কি করতে হবে বলো তো? আমাকেও মনোযোগ দিয়ে পড়তে হবে। শুধু তাই? আর কি? আর কি সেটা তো বুঝতে পারলাম না। উল্টাপাল্টা চিন্তা করা যাবে না একদম, যদি করো তোমাকে পস্তাতে হবে পরে। লামিয়া স্যারের শর্ত মেনে নিল। স্যার ভালো করেই জানে যে ছাত্রীকে সামান্য পাশ করাতেই স্যারের প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়ে। তার পক্ষে ভালো রেজাল্ট করা অমাবস্যার চাঁদের থেকেও অসম্ভব কিছু। একটা শর্ত চাপিয়ে দিয়ে আপাতত ওর পাগলামিগুলো বন্ধ করতে পারল। এবার স্যার অনেকটাই নিশ্চিন্ত। ওকে কোনো রকম পাশ করিয়ে দিতে পারলে স্যার নিজের দায়িত্ব আর অদ্ভুত যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যায়। এরপর অনেকগুলো মাস কেটে যাবার পরে লামিয়ার স্কুলের পরীক্ষা অনুষ্ঠিত হয়। যদিও অবাক করা বিষয় হলো, স্যারের শর্ত দেওয়ার পরে ওর পড়ালেখার প্রতি আগ্রহ অনেকটাই বাড়ে। যদিও সেটা অনেক ভালো ফলাফল করার জন্য পর্যাপ্ত নয়। স্যার শর্তের কথাটা যতটাই মজা করে বলেছে, লামিয়া সেটাকে তার থেকে অনেক বেশি সিরিয়াসলি নিয়েছে। এটা স্যারের মনে ভয়ের উদ্রেক ঘটালেও আনন্দও দিচ্ছে। লামিয়া কি সত্যিই ভালোবাসে স্যারকে? কেউ কাউকে ভালো না বাসলে এত বড় একটা চ্যালেঞ্জ হাসি মুখে অ্যাকসেপ্ট করলো কি করে? এ ওর ছেলে মানুষই নাকি অন্তরের উপলব্ধি স্যার জানে না। লামিয়ার এসএসসি পরীক্ষা ঘনিয়ে আসতে থাকে। সবার দোয়া নিয়ে বেশ ভালোভাবেই পরীক্ষা সম্পন্ন হলো। এর 2 মাস পরে আজ লামিয়ার ফলাফল জানার দিন। দুপুর নাগাদ ফলাফল প্রকাশ করা হলো। স্যার ভালো করেই জানে লামিয়া নিজের কথা রাখতে পারবে না, তাই খুব একটা চিন্তিত নয় এই বিষয় নিয়ে। হঠাৎ লামিয়ার আম্মার ফোন এলো স্যারের কাছে। স্যার রিসিভ করতেই ওপাশ থেকে তার উচ্ছ্বাসপূর্ণ আওয়াজ ভেসে আসলো, স্যার, আপনার ছাত্রী আল্লাহর রহমতে খুব ভালো রেজাল্ট করেছে। ভালো রেজাল্টের কথা শুনে বুকটা ধক করে উঠল স্যারের। স্যার বোধহয় দুনিয়ার একমাত্র শিক্ষক যে কিনা ছাত্রীর সাফল্যে খুশি হতে পারছে না। স্যার আমতা আমতা করে লামিয়ার মাকে জিজ্ঞেস করলো, ভালো রেজাল্ট করেছে মানে? জিপিএ কত এসেছে বলুন? সে জিপিএ পেয়েছে। তুমি ওকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলে, তাই পেয়েছে। কথাটি শুনে মাথায় পুরো আকাশ ভেঙে পড়ল স্যারের। হাই আল্লাহ, এবার কি হবে? এ যে স্যার নিজের চালেই ফেসে গেল। 1 বছরে লামিয়া অবশ্য এখন আগের থেকে অনেকটাই ম্যাচিওর। ও আর এবার বিয়ের জন্য পাগলামি করলো না, এমনকি স্যারকে কিছু বললও না। পড়াশোনা শেষ করার পরে স্যারের একটা কোম্পানিতে চাকুরি হয়। লামিয়া তখন অনার্সে ভর্তি হয়েছে। স্যার নিজের শর্ত ভঙ্গ করেনি, প্রতিষ্ঠিত হয়ে লামিয়াকেই বিয়ে করেছে। ওর বাবা মাও কোনো আপত্তি দেখায়নি, তারাও আগে থেকেই বেশ পছন্দ করত স্যারকে। আজ স্যারের বাসর রাত। বাসর রাতে লামিয়া স্যারের কানের কাছে ফিসফিস করে বলতে লাগলো,
আপনাকে দুটো সত্যি কথা বলবো স্যার। কি সত্যি কথা বলো, আমি জানতে চাইলাম। প্রথমত, আমি কোনোদিন সুইসাইড করতে চাই না। ওটা আপনাকে আর মাকে ভয় দেখানোর জন্য একটা মাস্টার প্ল্যান ছিল আমার। অ্যাঁ, বলে কি মেয়ে? আর দ্বিতীয়টা? আমি এমনি এমনি জিপিএ 5 পাইনি, ব্রিলিয়ান্ট বান্ধবীর থেকে টুকে পেয়েছি। তুমি শেষ পর্যন্ত চিটারি করে বিয়ে করলে আমায় লামিয়া? দেখুন, আপনি কিন্তু আমায় শর্ত দিয়েছিলেন ভালো রেজাল্ট করতে হবে। সেটা সৎ উপায় না অসৎ উপায় মেনশন করেননি, তাই এখানে আমার কোনো দোষ নেই। ওকে? লামিয়ার কথা শুনে স্যার ওর সাথে হেসে দিল। যেভাবেই হোক না কেন ও যা করেছে স্যারকে পাওয়ার জন্যই করেছে, এটা ভেবে অন্য রকম লাগছে। তবুও বাসরাতে বউকে একজন যথার্থ শিক্ষকের মতো নীতিজ্ঞান দেওয়ার সুযোগ মিস করলো না। যাক, তুমি নিজের মুখে সবটা স্বীকার করেছো, এটাই অনেক বড় সৎ সাহসের পরিচয়। নিজেকে সৎ রাখার থেকে বড় পুণ্যের কাজ কিছু হয় না। আপনি ফুল সজ্জার খাটে বসেও এই জ্ঞান দেবেন আমায়? লামিয়া বিরক্তিকর কণ্ঠে স্যারকে বলল। স্যার ওকে নিজের কাছে টেনে নেয়। না, তোমায় এবার আমার বাচ্চার মা বানানোর প্রক্রিয়া আরম্ভ করব। আমার বাচ্চার মা ডাক শুনবে না? এই বলে ওকে নিয়ে ফুলের বিছানার উপরে শুয়ে পড়ল। এরপর ভালোবাসা আদান প্রদানের পালা আরম্ভ হয় ওদের। জানি না দুজনের এই ভালোবাসার অধ্যায় কখন শেষ হবে। পরস্পর দুই দেহে তৃষ্ণা ক্রমাগত বেড়েই চলেছে।